আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের দশম অধ্যায়ের শব্দ ও তরঙ্গ সম্পর্কিত একটি সৃজনশীল এক নিয়ে হাজির হয়েছি। আজ আমার ক্লাস নম্বর হচ্ছে 13। আমার ফেসবুক আইডি এবং ফোন নম্বর দেওয়া আছে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো আমরা দেখে নিই আজকে সৃজনশীলটা কী আছে। আজকে সৃজনশীলে এখানে বলা হচ্ছে যে এ ও বি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 এবং 384 মিটার পার সেকেন্ড। তার মানে এ মাধ্যমে শব্দের বেগ 350, বি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 384 মিটার পার সেকেন্ড। এখন মাধ্যম দুটির একটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে কত? 0.5 মিটার। তার মানে এ আর বি এই যে দুটো মাধ্যম, এই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.5 মিটার। তাহলে এই উদ্দীপক থেকে আমরা যে প্রশ্নগুলো আসছে, তাহলে ক নম্বর হচ্ছে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে, খ নম্বরে বলা হচ্ছে যে কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো, গতে বলা হচ্ছে মাধ্যম দুটির উক্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এই যে মাধ্যম দুইটা এ ও বি, এই যে মাধ্যম দুটার যে আলাদাভাবে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের দুটার পার্থক্য বা অনুপাত নির্ণয় করতে বলছে। এবং বি মাধ্যমের শব্দ এতটি কম্পনে কত দূর যাবে। এখন এই বি মাধ্যমের শব্দ 120টি কম্পনে কত দূর যাবে। চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা আগে দেখে নিই। ক নম্বর প্রশ্নের উত্তর বলছে যে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে। তার মানে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে খুব সাধারণ একটা তরঙ্গ, যেখানে আমরা বলতে পারি কোনো একটা বস্তু বা কোনো একটা মাধ্যমের কণাগুলোর আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি? যান্ত্রিক তরঙ্গ। কোনো একটা মাধ্যম বা উৎসের কণাগুলোর আন্দোলনের ফলে বা পর্যাবৃত্ত আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি? যান্ত্রিক তরঙ্গ। তো এখন আমরা দেখি খ নম্বর প্রশ্নের উত্তর কি বলছে। খ নম্বরে এখানে বলা হচ্ছে কম্পাঙ্ক পর্যায়কালের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কটা কি? প্রথমে আমরা দেখে নিই যে পর্যায়কাল কি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলে কি? পর্যায়কাল। যেমন তরঙ্গ সঞ্চালনকারী কোনো একটা কণা, যেমন এটা একটা কণা, এই পূর্ণ একটা স্পন্দন সম্পূর্ণ হতে, তার মানে এই জায়গা থেকে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসতে যে সময় লাগে তাকে বলা হয় কি? পর্যায়কাল টি। তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে বলবো আমরা কি? পর্যায়কাল টি। তার মানে আর কম্পাঙ্ক হচ্ছে যে একক সময়ে বা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন দেয় তাকে বলা হয় কি? কম্পাঙ্ক। তার মানে 1 সেকেন্ডে যতগুলো স্পন্দনে তাকে বলবো আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে তরঙ্গ পর্যায়কালকে হচ্ছে টি, কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করব। যেহেতু 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ করে তাকে বলে কি? পর্যায়কাল। তার মানে টি সেকেন্ডে তাহলে কয়টা পর্যায় সম্পূর্ণ করে? ধরি যে টি সেকেন্ডে সম্পূর্ণ করে একটি পর্যায়। তাহলে 1 সেকেন্ডে সম্পূর্ণ করবে 1/, কত? টি, এতটি পর্যায়। তার মানে ঠিক এই 1 সেকেন্ডে যতগুলো পর্যায় সম্পূর্ণ করে তাকে বলবো আমরা কম্পাঙ্ক এফ। তার মানে এফ সমান আমরা লিখতে পারি 1/t। যেহেতু এফ হচ্ছে কি? একটা কম্পাঙ্ক, আর টি হচ্ছে কি? সময়। তাহলে এফের আমরা এককটা ব্যবহার করতে পারি 1/, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটার একক বলা হয় পার সেকেন্ড, এটাকে আবার বলা হয় হার্টজ। তার মানে 1 সেকেন্ডে একটি কম্পন সম্পূর্ণ করে তাকে বলে কি? 1 হার্টজ। তার মানে এটাকে কম্পাঙ্কের একক আমরা হার্টজ বলতে পারি। তার মানে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান 1/t। যার পর্যায়কাল বেশি হবে তার কম্পাঙ্ক কি হবে? কমে যাবে। যার পর্যায়কাল কম হবে তার কম্পাঙ্ক বেশি হবে। তার মানে পর্যায়কাল আর কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পর্যায়কাল আর হচ্ছে কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখে নেই গ নম্বর প্রশ্নে কি বলছে। মাধ্যম দুটির উক্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে সেটা লিখে নেই। যে
এ মাধ্যমে শব্দের বেগ, এ মাধ্যমে শব্দের বেগ VA সমান সমান 350 মিটার পার সেকেন্ড। তাহলে বি মাধ্যমে শব্দের বেগ VB সমান সমান হচ্ছে 384 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ধরে দিলাম যে এ মাধ্যম এবং বি মাধ্যম, তাহলে এ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা এ। তাহলে বি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি। যেহেতু এ মাধ্যম এবং বি মাধ্যম বলছে, এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা এ, বি মাধ্যমে তরঙ্গ ধরলাম ল্যামডা বি। তাহলে দুইটা মাধ্যমের, তাহলে মাধ্যমের কম্পাঙ্ক, মাধ্যমের কম্পাঙ্ক সমান সমান এফ হার্টজ বা এফ। এখন আমরা মূল সূত্রটা কি জানি? যেহেতু আমরা জানি ভি সমান এফ ল্যামডা, কারণ এফ হচ্ছে এ এবং বি দুইটা মাধ্যমের ক্ষেত্রেই এফ এর মান কি থাকবে? একই থাকবে, কারণ দুইটা মাধ্যমেই কম্পাঙ্ক একই, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গের বেগ কি হচ্ছে? ভিন্ন। তাহলে আমরা এ মাধ্যমের জন্য লিখতে পারি ভি এ সমান এফ ল্যামডা এ, এটা 1 নম্বর। ভিবি সমান সমান আমরা লিখতে পারি এফ ল্যামডা বি, এটা হচ্ছে 2 নম্বর। তার মানে 1 এবং 2 এই দুটা আমরা সমীকরণ পেলাম। এখন যদি আমরা 1 নং ভাগ 2 নং লিখি, তাহলে 1 নং এবং 2 নং যদি ভাগ করি, তার মানে এখানে হচ্ছে VA ভাগ VB সমান সমান এফ ল্যামডা এ ভাগ এফ ল্যামডা বি। এফ এফ কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি বা ল্যামডা এ ভাগ ল্যামডা বি সমান সমান VA ভাগ VB। তাহলে ল্যামডা এ, ভি এর মান হচ্ছে 350, ভিবির মান হচ্ছে 384। তার মানে তাহলে ভি এর মান হচ্ছে 350, ভিবির মান হচ্ছে 384। এই মানটা এখন আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কত আসে? তাহলে এখানে আমরা ক্যালকুলেট করতে পারি 350 ভাগ 384। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে আসে ল্যামডা এ ভাগ ল্যামডা বি সমান সমান আসে হচ্ছে 175 ভাগ 192। অতএব আমরা এটা লিখতে পারি ল্যামডা এ অনুপাত ল্যামডা বি 175 অনুপাত 192। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য দুটার অনুপাত হচ্ছে 175 অনুপাত 192। এটা হচ্ছে আমাদের এই দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। বলছে মাধ্যম দুটির উক্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তার মানে এ এবং বি এই দুটো মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ল্যামডা এ অনুপাত ল্যামডা বি ইকুয়াল টু 175 অনুপাত হচ্ছে 192। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপের তরঙ্গ যদি থাকে, তাহলে এই তরঙ্গগুলোর ক্ষেত্রে আমরা অনুপাতগুলো কিভাবে বের করব। এখন আমরা দেখি ঘ নম্বর প্রশ্নে কি বলছে। এখন এখানে বলছে বি মাধ্যমে শব্দ এতটি কম্পনে কত দূর যাবে। এখন বি মাধ্যম, এই বি মাধ্যমে যদি এতটি কম্পন দেয়, তাহলে এই কম্পনে শব্দ কত দূর যাবে। তাহলে আমরা এখানে লিখে নেই যে উভয় মাধ্যমে শব্দের কম্পাঙ্ক, মাধ্যমের কম্পাঙ্ক সমান সমান এফ, এটা ধরলাম। এবং
তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলা আছে, যেহেতু এ মাধ্যমে শব্দের বেগ এত, বি মাধ্যমে শব্দের বেগ এত, কারণ আমরা জানি যে মূল সমীকরণটা ভি সমান সমান এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা জানি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শব্দের বেগও বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার শব্দের বেগ কম। যেহেতু এখানে ভিএ ভিবির চেয়ে কি ছোট, তার মানে যেহেতু ভিএ ভিবির চেয়ে ছোট, সুতরাং আমরা বলতে পারি ল্যামডা এ লেস দ্যান ল্যামডা বি। ল্যামডা এটা ল্যামডা বির চেয়ে কী হবে, ছোট হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য তার বেগ বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, বেশি হবে। সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি যেহেতু ভিএ ভিবির চেয়ে ছোট, সুতরাং ল্যামডা এ ল্যামডা বি এর চেয়ে ছোট হবে। এখানে ল্যামডা এ হচ্ছে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এ হচ্ছে এই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা বি হচ্ছে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটো যেহেতু পার্থক্য দেওয়া আছে এখানে 0.5, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে ল্যামডা বি মাইনাস ল্যামডা এ, কারণ ল্যামডা বিটা ল্যামডা এর চেয়ে বড়, এই কারণে আমরা এখানে বিয়োগটা বি থেকে করলাম 0.5। বা যেহেতু মূল সূত্র আমরা জানি হচ্ছে ভি এ সমান এফ ল্যামডা এ, এই ক্ষেত্রে আমরা ল্যামডা এ সমান সমান লিখতে পারি ভি এ ডিভাইড বাই এফ। অনুরূপভাবে ভি বি সমান সমান এফ ল্যামডা বি, ভিবি সমান সমান হচ্ছে এফ ল্যামডা বি। এখন আমরা ল্যামডা বি সমান সমান লিখতে পারি ভিবি ডিভাইড বাই এফ। তাহলে এই মান দুটা, এই মানটা এবং এই মানটা আমরা এখানে বসাই দিই যে ভিবি ভাগ এফ মাইনাস ভি এ ভাগ এফ সমান সমান 0.5। বা এখানে যদি আমরা এফ নেই তাহলে হবে ভিবি মাইনাস ভিএ সমান সমান 0.5। বা এফ সমান আমরা লিখতে পারি 384 বিয়োগ 350 ভাগ 0.5। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 384 মাইনাস 350 ইকুয়াল টু 34 ডিভাইড বাই 0.5, এখানে হয় 68, এখানে হবে 68 হার্টজ। তার মানে এই কম্পাঙ্কটা হচ্ছে দুইটা মাধ্যমের এ এবং বি, দুইটা মাধ্যমেরই কম্পাঙ্ক কত, এফ। তাহলে এই কম্পাঙ্ক আমাদের জানা আছে, এখান থেকে বের করলাম। এখন বলছে এই কম্পাঙ্কের ক্ষেত্রে যদি বি মাধ্যমে এতটি কম্পন সম্পূর্ণ হয় তাহলে এই ক্ষেত্রে শব্দ কত দূর যাবে। তাহলে আমরা পরের পাঠটুকু করে ফেলি, কারণ এখান থেকে আমরা এফ এর মান পেলাম। এখন বলছে যে বি মাধ্যমে শব্দটি এতটি কম্পনে, তাহলে বি মাধ্যমে কম্পাঙ্ক কম্পন সংখ্যা লিখি n ইকুয়াল টু 120, এবং তাহলে বি মাধ্যমের কম্পাঙ্ক এফ সমান সমান হচ্ছে 68 হার্টজ। ঠিক আছে, তাহলে এখন এই বি মাধ্যমে কম্পাঙ্ক পেলাম, বি মাধ্যমের শব্দের বেগ আছে। এখন বি মাধ্যমে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা জানি
বি মাধ্যমে ভিবি ইকুয়াল টু এফ ল্যামডা বি। তখন এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথেই এই কম্পনের সংখ্যার সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমরা ল্যামডা বি ইকুয়াল টু লিখতে পারি ভিবি ডিভাইড বাই এফ। ভিবির মান হচ্ছে 384, এফ হচ্ছে 68। এটা ক্যালকুলেশন করলে আসে 68 ভাগ 384 ডিভাইড বাই 68 ইকুয়াল টু আসে হচ্ছে 5.64705 মিটার। তার মানে বি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5.64705 মিটার। এখন আমরা জানি যে শব্দটি একটি কম্পনে যাবে, বা একটা শব্দ বা কোনো একটা তরঙ্গ সঞ্চালন করে কোনো একটা কণা একটি পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে, ঠিক আছে, তাকে বলা হয় পর্যায়কাল। এবং ওই সময়ে তরঙ্গটা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো আমরা কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গটা একটা পর্যায়ে কি এত দূর অতিক্রম করে, তাহলে এতটি কম্পনে কত দূর অতিক্রম করবে। তাহলে আবার আমরা জানি এস ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে এতটি কম্পনে শব্দ কত দূর যাবে, এখানে ল্যামডা হবে বি। তাহলে এন হচ্ছে 120 ইন্টু 5.64705। তাহলে এটা গুণ করে দিলে আমরা এর মানটা পাবো 120 ইন্টু 5.64705 ইকুয়াল টু 677.646 মিটার। তার মানে শব্দটি 120টি কম্পন যদি দেয়, তাহলে 120টি কম্পনে সে যাবে 677.646 মিটার। তার মানে 120টি কম্পনে শব্দের অতিক্রান্ত দূরত্ব, 120টি কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 677.646 মিটার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমরা ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এরপরে অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।